রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোয় বাড়বে অপরাধ, 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ। রোহিঙ্গাদের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার, প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান। দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝেও থেমে নেই ধর্ষণের ঘটনা, বিচার পায় মাত্র 3% ভুক্তভোগী। এবার টিউলিপের বিরুদ্ধে সই জাল করে সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কক্সবাজারে উখিয়ায় লাখো রোহিঙ্গার সাথে ইফতার অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আর রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলী আহমেদের রিপোর্ট। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন, তাই আয়োজনও ভিন্ন রকম। লাখো রোহিঙ্গা জনগোষ্ঠী একসাথে হয় এই ইফতার আয়োজনে। পাহাড়ের পাদদেশ, ঢাল, সমতল সব জায়গায় রোহিঙ্গাদের ঢল। সাদা পাঞ্জাবি পরে সেখানে উপস্থিত হন জাতিসংঘ মহাসচিব, সাথে প্রধান উপদেষ্টা। Fasting and having an iftar together with you are the proof of my deep respect for your religion and your culture. আর প্রধান উপদেষ্টা তার শুভেচ্ছা বক্তব্যে রোহিঙ্গাদের স্বস্তিকর দেশে ফেরা কামনা করেন। এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে জাতিসংঘ মহাসচিব সরাসরি চলে যান উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় নিজ দেশে ফেরার আকুতি জানায় রোহিঙ্গারা। আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ায় কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ জনগোষ্ঠী তা তুলে ধরেন জাতিসংঘের কর্মকর্তারা। The water we have to truck into the communities. It impacts our capacity to buy the gas for them to cook and the shelter. It's just awful. ক্যাম্পে রোহিঙ্গাদের কালচারাল সেন্টারও ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। This is like a wooden puzzle game so that the seniors know about the geography. এরপর স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হন আন্তোনিও গুতেরেস। সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের দেশে ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। Recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. We cannot accept that the international community forgets about the Rohingyas, and my voice will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support. আলী আহমেদ, 21 টেলিভিশন। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গার খাদ্য সহায়তা কমানোর ঘোষণায় শুধু ক্ষুধা দুর্ভোগই নয়, বাড়বে অপরাধ ও অস্থিরতাও। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের রোহিঙ্গা ক্যাম্প সফরের সময় এ সংকট নিয়ে উদ্বেগজনক বার্তা দিয়েছে 12টি শীর্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট INGO। একই সময়ে মিয়ানমারেও মানবিক সহায়তা কমানোর ঘোষণায় ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা, বারবার বাঁচার আকুতি জানাচ্ছে শিশুটি। মাত্র 2 মাস আগে 6 বছরের এই রোহিঙ্গা শিশুকে অপহরণের পর ভিডিও পাঠিয়ে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরাধীরা। 2 লাখ টাকার বিনিময়ে 7 দিন পর শিশুটিকে ফেরত পায় তার বাবা মা।
Today they kidnapped my baby, tomorrow they will take another's baby. We are scared. We want safety. কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের ক্যাম্পে এমন অপরাধের প্রবণতা আগামীতে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা $12 থেকে কমে $6 নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। জাতিসংঘের তথ্য মতে 95% রোহিঙ্গা পরিবার পুরোপুরি এই মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এই সিদ্ধান্তের ফলে চরম সংকটে পড়বে রোহিঙ্গাদের জীবনযাত্রা। ভয়াবহ ক্ষুধার সঙ্গে যুক্ত হবে অপরাধ প্রবণতা। আর এ নিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছে অ্যাকশন এইড, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন্স সহ 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট INGO। শুধু বাংলাদেশ নয়, মিয়ানমারেও আগামী মাস থেকে 10 লাখেরও বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিতে পারবে না বিশ্ব খাদ্য কর্মসূচি। এর ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত 1 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী। অনেকে দেশ ছাড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প সফরের সময়ে এসব বার্তার মধ্য দিয়ে সংকটের তীব্রতা স্পষ্ট করল আন্তর্জাতিক সংস্থাগুলো। And nutrition, it impacts দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কক্সবাজারে পর্যটন সহ উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি অপেক্ষায় বসে না থেকে স্থানীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জেলার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা জনগণের পাশে দাঁড়ানোর জন্য জেলাবাসীকেও ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। কক্সবাজার পৌঁছে বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা যান শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে। প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা খোলাখুলিভাবে তুলে ধরেন স্থানীয়রা। রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু যে বাংলাদেশে 3 দশক ধরে চলছে, কিন্তু এটাকে কিন্তু ন্যারেটিভটা যে এটা 17 থেকে 7 বছরের সেটা কিন্তু নাই। আমাদের একটা বছর দশকের মানবিক আমার চ্যালেঞ্জ। বাজারে এলেও ওরা আমাদের ডিস্টার্ব করে, তারপরে বিভিন্ন অস্ত্র নিয়ে সব সময় কিলিং এর মধ্যে থাকে এবং পরিবেশটার মধ্যে অত্যন্ত ক্ষতিকর করেছে। তো অপহরণ তো নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে গেছে আমাদের এখানে। জেলার লবণ শিল্প, পর্যটন শিল্প ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়েও নিজেদের মতামত তুলে ধরেন কক্সবাজারবাসী। অপার সম্ভাবনার কাজে লাগে, বিশেষ করে মৎস্য, সত্যি, সিউইড, নিকটে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, লবণ চাষী প্রশিক্ষণ স্থাপন জরুরি, লবণ শিল্পের বিকাশ সম্ভাবনাময়। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রক্রিয়া সময় সাপেক্ষ। এসব ক্ষেত্রে কক্সবাজারবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন, এটা কোনো কাছে কোথায় যে হারিয়ে যাবে এইসব হয়ে যাবে কোনো ঠিকানা নেই। হারিয়েছের কাছে নিজে করে ফেলতে পারলে অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে। বললাম বাংলাদেশের বেশি শহরের এই সামর্থ্য নাই। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই স্থায়ী সমাধান বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চলতি বছর ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক একথা বলেন। বৈঠকে বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস। তিনি বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠী রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন। বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে তারা যদি বৃহৎ সংস্কার করা হয় তাহলে নির্বাচন আগামী বছরের জুনে হবে। শিশু আসিয়ার মৃত্যু এবং দেশজুড়ে প্রতিবাদ। বিক্ষোভের মাঝেও থেমে নেই ধর্ষণের ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। লালমনিরহাটে যৌন নিপীড়নের দায়ে গ্রেপ্তার হয়েছে একজন। এছাড়া শিশু ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও ফরিদপুরের 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে নার্স ও চুয়াডাঙ্গার দামুরহুদায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে 2 জনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মাগুরার আসিয়ার শোকের রেশ কাটতে না কাটতেই একের পর এক দেশব্যাপী ঘটছে শিশু ধর্ষণের ঘটনা। এসব শিশুদের বয়স 5 থেকে 8 বছরের মধ্যে। সিরাজগঞ্জের রায়গঞ্জের নাড়ুয়ায় শিশু যত্ন কেন্দ্রের স্কুল আঁচলে পড়তে গিয়ে 2য় শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ী কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গেল রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক ওই স্কুলের শিক্ষিকার ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ। চুয়াডাঙ্গার দামুড়হুদায় 10 বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে জিল্লুর রহমান জিল্লু নামে এক ডিম বিক্রেতাকে গণপিটুনির পর পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। দামুড়হুদা মডেল থানায় শিশুটির বাবার দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাঘবাড়ি এলাকায় ধর্ষণের শিকার হয় 7 বছরের শিশু। স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে ধর্ষণ করে। পরে প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। রাতে অভিযুক্ত ইব্রাহিমকে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্যুতের টাওয়ার নির্মাণ শ্রমিক জহিরুল ইসলাম সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে থানা ঘেরাও করে ছাত্ররা। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্ত কর্মকর্তার শাস্তির দাবি জানানো হয়। পরে মধ্যরাতে প্রত্যাহার করা হয় তদন্ত কর্মকর্তা সুজয় কুমারকে। ঝিনাইদহ শৈলকুপায় 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার 12 দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে মেয়েটির বাবা শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। ফরিদপুরের বোয়ালমারীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় 60ঊর্ধ্ববৃদ্ধ বুধই শেখের নামে মামলা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে নিজের ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আদালত ও বিচারক সংকটে ধর্ষণ মামলার বিচার পাওয়ার হার মাত্র 3%। আদালতের সংখ্যা বাড়ানো না হলে শুধুমাত্র জমে থাকা বিচার শেষ করতেই লেগে যাবে কয়েক বছর। আইনজীবী ও বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ মামলায় অভিযুক্তদের সামাজিকভাবে ধিক্কার জানানো জরুরি। মফিউর রহমানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। নড়ে চড়ে বসে সরকারও, উদ্যোগ নেয় দ্রুত বিচার শেষ করার। একই সাথে উদ্যোগ নেওয়া হয় আইন সংস্কারেরও। এরপরও বৃহস্পতিবার দিন ও রাতে মিলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে চেষ্টা হয় শিশু ধর্ষণের। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এত খবর শুনে নির্যাতন বেড়েছে মনে হলেও আসলে এ হার আগের মতোই আছে। অপরাধগুলো হঠাৎ করে বেড়ে গিয়েছে এটা বলবো না। বিভিন্ন ধরনের জরিপ অনুযায়ী যেটা দেখতে পাই, ক্রাইমগুলো আগেও ছিল, এখনো হচ্ছে। বর্তমান রাজনৈতিক অবস্থাতেও এটা খুব পিকে আছে, কিন্তু আদতে ঐতিহাসিকভাবেই আমাদের সমাজে বীরাঙ্গনা থেকে শুরু করে এখনো পর্যন্ত নারীর প্রতি সহিংসতাকে ইজ্জত এবং সম্ভ্রমের বাইরে দেখা হয়নি। দুর্বলের প্রতি সবলের শক্তি দেখানোর উপায়, সঠিক যৌন শিক্ষা না থাকা, বিচারহীনতা, বিকৃত মানসিকতায় এই অপরাধ ক্রমশ বাড়ছে। বেশিরভাগ দণ্ডিত যে আসামিরা রয়েছে ধর্ষণের, তারা ধর্ষণকে ধর্ষণই মনে করে না। তারা মনে করে যে সে শিশু হোক বা একজন পূর্ণবয়স্ক নারী হোক, যার সাথে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, তাকে তিনি শিক্ষা দিয়েছে। প্রতিটি জেলায় এই ল্যাবের ব্যবস্থা করা উচিত, ফরেন্সিক ল্যাবরেটরিগুলি থাকা উচিত, ডিএনএ টেস্টের জন্য প্রপার ল্যাবরেটরি থাকা উচিত। তাহলে সেইগুলো ফ্যাসিলিটেট না করে এটা কি কোনোভাবেই সম্ভব না যে এই 15 দিনে তদন্ত রিপোর্ট দিবে, এমনকি 30 দিনেও সম্ভব না। দেশে যত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে তার মধ্যে আড়ালে থাকে 80%। যে 20% আদালত পর্যন্ত গড়ায় তার মধ্যে বিচার হয় মাত্র 3% মামলার। এজন্য প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল, বিচারক সংখ্যা বৃদ্ধি, সর্বোপরি নারী নিরাপত্তা। প্রায় 45 লক্ষ মামলা এবং বিচারকের সংখ্যা হচ্ছে 2000। তো এখন এই 2000 জন বিচারক যদি 45 লক্ষ মামলা দিন রাত কাজ করেও, তাও একটা গবেষণায় দেখা গেছে যে 2.5 লক্ষ বছরের আগে শেষ হবে না, কেননা নতুন মামলা তো
চলতে থাকবে। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো আছে সেটার মাত্র সাজার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 3%। তার মানে 100টা মামলা করলে 97টা মামলাতেই খালাস পেয়ে যাচ্ছে। যে হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে এটা যদি প্রমাণিত হয় তখন তার সম্পদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা, এবং যদি তার কোনো সম্পত্তি না থাকে তাহলে তার বাবা মার সম্পত্তি বাজেয়াপ্ত করা, মানে উত্তরাধিকার সম্পত্তি যেন সে না পায়, ওটা নারীর কাছে চলে যাবে। ধর্ষণ ও শিশু নির্যাতন রোধে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা, শিক্ষা কারিকুলামে পরিবর্তন, ছেলে শিশু সহ সকল শিশুকে নিরাপদে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যের লেবার পার্টি এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার জাল সই ব্যবহার করে সরকারি ফ্ল্যাট হস্তান্তরে অভিযোগ উঠেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের ভিত্তিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, বোনের কাছে সম্পত্তি হস্তান্তরে ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করেন টিউলিপ। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। পূর্বাঞ্চলের নিউটাউন প্রকল্পে প্রায় 1 একরের সরকারি প্লটের মালিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। প্রশ্ন ওঠে বৈধতা নিয়ে। দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত বলছে, ঢাকা শহরে আগেই টিউলিপের আরেকটি সম্পত্তি থাকায় নিয়ম অনুযায়ী পূর্বাঞ্চলে প্লট পাওয়ার যোগ্য নন তিনি। এ অবস্থায় টিউলিপ তার মালিকানাধীন গুলশানের ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন। তবে এক্ষেত্রে নোটারি পাবলিকটি ভুয়া ছিল, নথিতে ব্যবহৃত আইনজীবীর সইও জাল। দুদক বলছে, ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখতেই এ প্রচেষ্টা। দুদকের দাবি, 2015 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে নিজের ও পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন টিউলিপ। মানা হয়নি লটারির নিয়মও। টিউলিপের বিরুদ্ধে আনা এসব অভিযোগ শিগগিরই আদালতে উপস্থাপন করবে দুদক। আদালত অনুমোদন দিলেই বিচারিক কার্যক্রম শুরু হবে। গেল আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষ হয় শেখ হাসিনার 15 বছরের শাসনামল। এরপর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ সামনে আসে। এ সংশ্লিষ্টতার জেরেই জানুয়ারিতে রাজনৈতিক চাপে পড়ে সিটি মিনিস্টার পদ ছাড়েন শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রথম দিনে 2 ঘন্টার ট্রেনের 85% আগাম টিকিট বিক্রি, ফাঁকা বাস কাউন্টার। ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রির শুরুর 2 ঘন্টায় শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলে আন্তনগর ট্রেনের 85% টিকিট। বাকি ট্রেনগুলোর 4 থেকে 5টি করে টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। রেল কর্তৃপক্ষ বলছে, এবার টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই, তবে ভিন্ন চিত্র সড়ক যাত্রায়। বাস কাউন্টারগুলো নেই কোনো ভিড়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঈদে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখ মানুষ ছোটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় অনেকেই, তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার লড়াইয়ে। কিন্তু এবারের ঈদে আগাম টিকিট বিক্রির প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে নেই সেই চিরচেনা রূপ, কারণ এবারই প্রথম ট্রেনের আগাম টিকিট শতভাগ বিক্রি হচ্ছে অনলাইনে। রেল কর্তৃপক্ষ বলছে, অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমে যাবে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দিছি। আমাকে সহজ থেকে কর্তৃপক্ষ একুরেট সংখ্যাটা এখনো দিতে পারে নাই, ওনারা বলছে যে সংখ্যাটা দিবেন। তবে আমি যেটা অনলাইনে দেখলাম সেটা 80 থেকে 85% মতো টিকিট বিক্রি হয়েছে। আন্তনগর টিকিট শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। টিকিট বিক্রির ক্ষেত্রে কালোবাজারের অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া। শতভাগ অনলাইন টিকিট হওয়ায় অনেকে খুশি হলেও বিপাকে পড়েছে কেউ কেউ। অনলাইনে টিকিট করতে পারছি, যাত্রীদের ভোগান্তি হইতে হচ্ছে না, ব্ল্যাক আর নাই। আমরাও অবশ্যই প্রফুল্ল, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি তো অনলাইনের কাজ বুঝি না, অনলাইন কীভাবে কী করবো, কীভাবে টিকিট কাটবো। অনলাইনে টিকিট কাটাটা অনেকটাই বেটার অপশন, কিন্তু যারা বুঝে না তাদের জন্য হয়তো বা একটু কষ্টকর হতেই পারে। প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে অনলাইনে বিক্রি হবে 33,257টি টিকিট। আর এ সময় প্রতিদিন মেল এক্সপ্রেসের 25টি ট্রেনের বিপরীতে কাউন্টার থেকে বিক্রি হবে 12,000-এর বেশি টিকিট।
তবে আগাম টিকিট বিক্রি শুরু হলেও বাস কাউন্টারগুলোতে প্রথম দিন দেখা যায়নি যাত্রীদের ভিড়। মার্চের 25 তারিখে যে টিকিটটা আজকে থেকে স্টার্ট করা হয়েছে, এখন পর্যন্ত এটা সাড়া পাওয়া যায়নি। গতকালকে রাত্রে থেকে আমাদের শিডিউলগুলো চালু করা আছে, আশা করি হয়তো আগামীকালকে থেকে আমরা সাড়া পাবো। 25 মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত পাওয়া যাবে বাসের আগাম টিকিট। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ককটেল ফুটিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই এলাকার প্রভাবশালী মনির চেয়ারম্যান। যৌথ বাহিনী পক্ষ থেকে জানানো হয় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। মেলার মাঠের দখল নিয়ে এভাবেই ককটেল ফুটিয়ে বুধবার রাতভর কামরাঙ্গীরচরে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। রাতভর চলে এই উত্তেজনা, আতঙ্ক দেখা দেয় এলাকা জুড়ে। মেলার মাঠের দখল নিয়ে বিএনপি নেতা মনির চেয়ারম্যান ও আরেক পক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আহত হন কয়েকজন। এমন অবস্থায় ঝটিকা অভিযান চালিয়ে 12 জনকে আটক করে সেনাবাহিনী। পরে আরও একজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ওই এলাকার প্রভাবশালী মনির চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেল আর 30 রাউন্ড পিস্তলের গুলিও জব্দ করা হয়। মামলা হয় কামরাঙ্গীরচর থানায়। কামরাঙ্গীরচরে একটা অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়। এইখানে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কতিপয় লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করে এবং ঘটনায় যারা জড়িত ছিল তার মধ্যে থেকে 13 জন লোককে অ্যারেস্ট করে। ইতিমধ্যে উক্ত ঘটনায় কামরাঙ্গীরচর থানায় 21 জনকে জাহারনামী আসামি করে এবং আরও 1 থেকে 150 অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে মামলা হয় অভিযুক্ত মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এখানে আরেকজন যিনি জড়িত ছিলেন তার বিরুদ্ধে একটা অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মনির চেয়ারম্যান নামে একজন, যেহেতু তার কাছে তার বাসায় অননুমোদিত 30 রাউন্ড গুলি পাওয়া গিয়েছে, পিস্তলের গুলি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখানকার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ তৎপর আছে। অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছে ডিএমপি। আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করব এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রূপান্তরিত নারীকে অদম্য নারী হিসেবে পুরস্কৃত করে ইতিহাসকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্কারে অফিস করা নিয়ে তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো নজির নেই। বাংলাদেশকে কেউ দুর্বল ভেবে পশ্চিমা দেশগুলোর মতো ষড়যন্ত্র করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিলে এসব কথা বলেন মামুনুল হক। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শিশু আসিয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে গ্রিন ভয়েস ও বন্যী শিখা নামে দুটি সংগঠন ধর্ষকদের বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন ও মানববন্ধনে আয়োজন করেন। অংশ নেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলেন, দেশে প্রতিদিনই নতুন নতুন ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু এখনও সরকারি পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। বক্তারা বলেন, বিচারহীনতার কারণে দেশে ধর্ষণ বেড়েছে। শুধুমাত্র জানুয়ারিতেই 1450টি ধর্ষণ মামলা হয়েছে, কিন্তু এসব মামলার বিচার সংখ্যা 0.1%-ও কম। 24টি ঘন্টা পার হয়ে গেল, সরকারের পক্ষ থেকে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রকাশ্যে ফাঁসি দিয়ে প্রমাণ করতে হবে যে ধর্ষকদের এই বাংলায় কোনো ঠাঁই নেই। অচিরেই যারা ধর্ষক, যারা চিহ্নিত, তাদেরকে অবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, প্রকাশ্যে ঝুলিয়ে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় রংপুর ও টাঙ্গাইলে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুখে কাপড় বেঁধে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় আসিয়া হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
এদিকে টাঙ্গাইলেও ধর্ষকদের দ্রুত বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জেলা প্রেস ক্লাবের নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ এ কর্মসূচি পালন করে। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোয় বাড়বে অপরাধ, 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ। রোহিঙ্গাদের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার, প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান। দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝেও থেমে নেই ধর্ষণের ঘটনা, বিচার পায় মাত্র 3% ভুক্তভোগী। এবার টিউলিপের বিরুদ্ধে সই জাল করে সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।